নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে আগেই বলছি আমি খুবই দুঃখবাদী যে তোমরা আমাকে কমেন্ট সেকশনে এসে জানাচ্ছ মাই এক্সপ্রেস 2.4 ক্লাসে মানে ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে জানাচ্ছ যে স্যার ভিডিও দাও, স্যার ভিডিও দাও। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমার সময়টা আমার কাছে এতটাই কম হয়ে দাঁড়িয়েছে যে আমি সময় করে উঠতে পারছি না যে আমি অনলাইন প্ল্যাটফর্মে এসে তোমাদেরকে পড়াবো। আমি কথা দিচ্ছি যে আমি এবার থেকে অন্তত যে কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো এবং আগের মতনই ভিডিওগুলোর মতন তোমাদের মনোরঞ্জন করব। তা আজকে তোমাদের নিয়ে এসেছি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের একটা কবিতা, চারণ কবি লিখেছেন তামিল ভাষার লেখক ভারভারা রাও। সেই কবিতাটা তোমাদেরকে আজকে তোমাদের বর্ণনা করে দেখাবো এবং কবিতাটার প্রেক্ষাপট কি, কবিতার গল্প কি, কবিতাটার উৎস কোথায়, কবিতাটা বাংলায় কে লিখলো, সমস্ত কিছু তোমাদের সামনে আজকে বর্ণনা করে দেখাবো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগের ভিডিওর মতনই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো অনুপ্রেরণা জাগাবে। যেরকম তোমাদের কমেন্টগুলো আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে যে ভিডিও করার জন্য, ঠিক তেমনই এই ভিডিওয়ে করা একটা লাইক এবং কমেন্টগুলো আমাকে আরো অনুপ্রেরণা জাগাবে যে আরো টপিক নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসা। তাই দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। বাংলা একটা প্রবাদ আছে যে কলম নাকি তরোয়ালের চেয়ে শক্তিশালী। তুমি বলবে তাই নাকি, এ আবার হয়? চারণ কবি কবিতাটা তুমি যদি আত্মস্থ করো তাহলে দেখবে যে কলম তরোয়ালের চেয়ে কতটা শক্তিশালী। কবি ভারভারা রাও একজন দক্ষিণ আফ্রিকার জন্মগ্রহণ করেন। সেই ভারভারা রাও কবিতাটা লিখেছে যে প্রেক্ষাপট নিয়ে বা কবিতার গল্পটা কি সেটা তোমাদেরকে আগে উপস্থাপনা করবো। কবিতার আবার গল্প হয় না, আমি বলছি একদমই হয়। দেখো বন্ধুরা, কবিতার গল্প হয় কি, মানে একজন কবি কবিতা কেন লিখতে যাবে? সাধারণত কবিরা আর্ট থেকে বিশ্বাসী হয় না। যে অন্তর দিয়ে কবিতা লেখে সেই কবিরা হয় আর্ট ফর ম্যান থেকে বিশ্বাসী, মানুষের জন্য কবিতা লিখতে বিশ্বাসী। আগে কোন ঘটনা তার চোখের সামনে বাস্তবায়িত হবে, তারপর থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। এটাই কিন্তু কবিতা, এটাই কিন্তু সাহিত্য। তা কবিতায় কবি কবিতাটা আয়ত্ত করার আগে বা কবিতাটার প্রেক্ষাপট জানার আগে আমাকে ফিরে যেতে হবে অনেক বছর আগে। অনেক বছর মানে কয়েক দশক আগে। সালটা 1985 সাল। মাত্র 30 বছর বয়সে বেঞ্জামিন মোলায়েস নামক একজন কবি, কৃষ্ণাঙ্গ কবি, সেই দক্ষিণ আফ্রিকার বোদা সরকারের রোশানলে পড়ে। কিসের রোশানল? তিনি কৃষ্ণাঙ্গদের ওপর যে অত্যাচার হচ্ছিল তাই নিয়ে তিনি লেখালেখি করেন এবং প্রতিবাদ জানায় বর্তমান সরকারের বিরুদ্ধে। তাকে ওই বর্তমান সরকার কি করে? তাকে কারারুদ্ধ করে এবং ফাঁসির আদেশ দেয়। এই ফাঁসির আদেশ পেয়ে তিনি, যখন ফাঁসির আদেশ তাকে দেওয়া হয়, সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। এর প্রতিবাদ জানাতে যান আমাদের কবি ভারভারা রাও। তখন প্রতিবাদে তিনি সামিল যখন হয়, সরকার তাকে আটক করে তাকে কারারুদ্ধ করে। এবং আমরা দেখেছি যে যখনই কোন দেশের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হয়, প্রতিবাদ করে, সরকার তাকে কি করে? সরকার তাকে কারারুদ্ধ করে, না তাকে কোন একটা মামলাতে ফাঁসিয়ে দেয়। ঠিক তেমনই একটা মামলায় ফাঁসিয়ে দিয়েছিলেন আমাদের এই ভারভারা রাওকে। তিনি জেলের কয়েদি হয়ে, জেলের মধ্যে বসে তিনি প্রতিবাদী হয়ে সেই বেঞ্জামিন মোলায়েসের যে ফাঁসি দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে কৃষ্ণাঙ্গ জাতির উপর যে শ্বেতাঙ্গরা নির্মম অত্যাচার করছে তার প্রতিবাদ তিনি জানিয়েছিলেন এই কবিতাটার মধ্য দিয়ে। এটাই হচ্ছে আমাদের কবিতার মূল আলোচনা বা মূল গল্প। এবার কবিতাটার উৎস কোথা থেকে এসছে, কবিতাটা কোথা থেকে নেওয়া হলো সেটা একটু জানবো। ভারভারা রাও তেলেগু ভাষায় 1985 খ্রিস্টাব্দে কবি নামে এই কবিতাটি রচনা করেন। মূল কবিতাটি কবি ভবিষ্যতু চিত্রপট্টম, কি বললাম, ভবিষ্যতু চিত্রপট্টম কাব্যগ্রন্থে স্থান পায়। তারপর পরবর্তীকালে 1997 সালে ডক্টর ডি ভেঙ্কট রাও, হায়দ্রাবাদের একজন ইংরেজি অধ্যাপক,
কবিতাটি দ্য বার্ড নামে ইংরেজিতে অনুবাদ করে। তারপর আমাদের এই সোনার বাংলার আধুনিক যুগের কবি, যে কবিতার যে কারিগর, সেই শঙ্খ ঘোষ চোখ পড়ল এই কবিতার উপর। এই তেলুগু ভাষায় লেখা কবিতাটার উপর চোখ পড়ল শঙ্খ ঘোষের। সেই শঙ্খ ঘোষ কি করলেন, চারণ কবি নাম দিয়ে কবিতাটা অনুবাদ করেন। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে বন্ধুরা, যে এই চারণ কবি কবিতাটা বাংলায় অনুবাদ করেছেন কে? শঙ্খ ঘোষ। তিনি অনুবাদ করেন এবং অনুবাদ করার সাথে সাথে শঙ্খ ঘোষ এই অনুদিত কবিতাটি দেবেশ রায় সম্পাদিত সেতুবন্ধন পত্রিকায় 2019 সাল, এই 2019 সালটা বললে মনের মধ্যে একটা ধরাস করে ওঠে। কেন? এই করোনা নামক মহামারী আমাদের সারা পৃথিবীকে দমিয়ে দিয়েছিল। সেই 2019 সালে 13ই জানুয়ারি প্রকাশিত হয় এই কবিতাটা। এবার বন্ধুরা, এই কবিতায় 24টা লাইন আছে। কটা লাইন? 24টা লাইন। পরীক্ষায় কোশ্চেন দেয় যে চারণ কবি কবিতায় কতগুলো লাইন আছে, মনে থাকবে তো? 24টা। আর কবি শব্দটা উল্লেখ করা হয়েছে মাত্র দুবার। পরীক্ষায় এটাও কোশ্চেন দেয় যে কবি শব্দটা চারণ কবি কবিতায় কবার ব্যবহার করা হয়েছে? কবার? দুবার। এবার আমরা জানবো যে চারণ কবি কাকে বলে। দেখো, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা যোগাতে যেসব ভ্রাম্যমান গায়ক বা কবিরা নানান স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে অভিনয় করে বেড়ায়, তাদেরকে বলা হয় চারণ কবি। পরীক্ষায় কোশ্চেন দেবে বন্ধুরা, চারণ কবি কাদের বলে? যে দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা যোগাতে যেসব ভ্রাম্যমান গায়ক বা ভ্রাম্যমান কবিরা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে অভিনয় করে বেরিয়েছেন, বেরিয়েছেন, তাদেরকে বলা হয় চারণ কবি। কিন্তু বাংলার অভিধানটা খুললে এক কথায় যদি বলা হয় চারণ কবি শব্দের মানে কি? মানে হচ্ছে স্তুতি গায়ক। মনে থাকবে তো? চারণ কবি শব্দের মানে কি? স্তুতি গায়ক। এবার আবার তোমার কাছে রিকোয়েস্ট, এবার কিন্তু কবিতার লাইন ধরে বলার সময় চলে এসেছে। আমি বলে ফেলেছি কবিতার গল্পটা কি, আমি বলে ফেলেছি কবিতার উৎসটা কি, আমি বলে ফেলেছি কবিতায় চারণ কবি মানে কি। এবার কিন্তু আমাদের সেই 24টা লাইন ধরে ধরে আলোচনা করার সময় এসে গেছে। তা আবারও বলছি বন্ধুরা, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, আমি কথা দিচ্ছি মাই স্পেস 2.4 থেকে আমি শুভ স্যার, আমি কথা দিচ্ছি এবার তোমাদের প্রতিদিন ভিডিও আমি নিয়ে আসছি, একের পর এক ভিডিও তোমাদেরকে নিয়ে আসছি এবং খুবই সুন্দর লাগবে ভিডিওগুলো। তা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো অনুপ্রেরণা জাগাবে আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে। তো শুরু করছি। নিয়ম কানুন যখন সব লোপাট, এই লাইনটা বলার আগে লোপাট শব্দের মানে জানতে হবে। লোপাট শব্দের মানে কি? লোপাট মানে হচ্ছে লুট করা, ঠিক আছে? এই লাইনের দ্বারা বোঝানো হয়েছে যে এমন একজন বর্তমান পরিস্থিতির এমন সরকার, যে সরকার কি করছে, যে সমস্ত আইন কানুন, সমস্ত নথিপত্র সব লোপাট করে দিয়েছে। কারণ সরকার বুঝতে পেরেছে যে কৃষ্ণাঙ্গদের ওপর আমরা যে নির্মম অত্যাচার চালাচ্ছি, তারা যদি আইনের পথে যায় আমরা ফেঁসে যেতে পারি। তোমরা দেখেছো যে আমাদের অভয়া কাণ্ডে যে নির্মম অত্যাচার হয়েছে সেই মেয়েটার ওপর, রাতারাতির মধ্যে সেই আইন বা সেই নথিপত্র সব লোপাট হয়ে গেছিল। সেই অভয়া কিন্তু এখনো নির্মমতার শিকার হয়ে, কোন একজন নির্মমতার শিকার হয়ে বাংলায় মানুষের মুখের দিকে তাকিয়ে রয়েছে, কবে আমি বিচার পাবো, কবে আমার নির্ভয়ার মা বাবা এখনো কিন্তু তাকিয়ে রয়েছে যে কবে আমি বিচার পাবো। ঠিক তেমনই কৃষ্ণাঙ্গ মানুষরা যে যাতে কোনো নথিপত্র খুঁজে না পায়, সেই তৎকালীন সরকার কি করলো, সমস্ত আইন, সমস্ত নথিপত্র লোপাট করে দিল। পরের লাইন, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। এই কালো শব্দটা মনে করলে আমি কালো মেঘে পড়ে আছি। এই কালো শব্দটার কালো রং হচ্ছে এমন একটা রং যে অন্য কোন রঙের সাথে মিশতে চায় না, একা একা পথ চলে। কালো হচ্ছে একটা খারাপ জিনিস। এখানের মানে কালো মানে কৃষ্ণ নয়, কৃষ্ণ তো মানে কালো,
কৃষ্ণ কি আমাদের শুভ দেবতা, তাই তো? কালো মানে কৃষ্ণ নয়। এই কালো এমন একটা রং যে রং অন্য কারোর সাথে মিশতে চায় না। কবি বলছেন, আর সময় ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। কালো মেঘের দল বলতে সেই তৎকালীন সরকারকে বলানো হয়েছে। সেই তৎকালীন সরকার ওপর যা সাধারণ মানুষ বা সাধারণ বুদ্ধিজীবী মানুষ যখন সোচ্চার হচ্ছে, তাদেরকে ধরে ধরে নিয়ে এসে কি করছে, গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে। লাইন চুইয়ে পড়ছে না কোনো রক্ত। এই লাইনটার মানে একটু বুঝতে হবে। দেখো, রক্ত কোন মৃত্যুকে মানুষের রক্তপাত হয়? যখন কোন মানুষকে যদি ছুরি দিয়ে আঘাত করা হয়, দেখবে সাময়িক ক্ষণের জন্য রক্তপাত হয় এবং হালকা কষ্ট পেয়ে মারা যায়। কিন্তু যখন কাউকে ফাঁস লাগিয়ে মারা হয়, তখন দেখবে কোনো রক্তপাত হয় না। সে কিন্তু খুব কষ্ট, খুব নির্মমতার মতন কষ্ট পেতে 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 মারা যায়। ঠিক তেমনই ভাবে মারা হচ্ছে যারা সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছে বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের এমন ভাবে মারা হচ্ছে যে কোনো রক্ত যেন তাদের দেহ থেকে চুইয়ে পড়ছে না। পরের লাইন, কি বলছে, যে কোনো চোখের জলও নয়। এমন অত্যাচার করেছে যে তারা অত্যাচারিত হতে 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 তাদের চোখে সোডিয়াম ক্লোরাইড লবণের সংকেত জলের মধ্যে থাকে। চোখ দিয়ে যে জলটা বেরোয় সেটা লবণাক্ত হয়। এই লবণের সংকেত কিন্তু সোডিয়াম ক্লোরাইড। সেই সোডিয়াম ক্লোরাইড যেন শুকিয়ে গেছে। এত কেঁদেছে, এত কেঁদেছে, এত অত্যাচার করেছে, তার ফলে তাদের চোখের জল যেন শুকিয়ে গেছে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। বলছে যে ছোট ছোট বাজ আকাশে দেখা যায়, সেই বাজগুলো এতটা বিদ্যুতে পরিণত হয়ে গেছে, চারিদিকে এতটা অত্যাচার চলছে যেন ছোট ছোট বিদ্যুৎ, ছোট ছোট ঝামেলা যেন, ছোট ছোট প্রতিবাদ যেন বড় বিদ্যুতের আকার ধারণ করেছে। পরলাই ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে, প্রলয় ঝড়। আর আটটা পরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, ছোট ছোট বিন্দু জলের ফোঁটা, যেটা আস্তে আস্তে বড় জলের আকার ধারণ করেছে। বেঞ্জামিন মোলাইসকে যখন ফাঁসির দণ্ড দেয়া হয়েছে, ওরা ভেবেছিল এটা হয়তো ছোট বৃষ্টি, একে ফাঁসি দিয়ে দিলে এই জিনিসটা চাপা পড়ে যাবে। কিন্তু তারা বুঝে ওঠেনি যে এই ছোট ছোট বৃষ্টি একসময় বড় বৃষ্টির আকার ধারণ করবে। ওরা সেটা বুঝে উঠতে পারেনি যে সাধারণ মানুষ, এত কৃষ্ণাঙ্গ জাতি যে খেপে উঠবে, এটা বুঝে উঠতে পারেনি। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর। লিপিকা মানে কি? কবির সৃষ্টি। কবি, এই যে আমি তোমাকে বলছি, আমি যে কবিতা তোমাকে এখন লাইন ধরে আলোচনা করছি, যে বলছি এটা কি আমার একটা সৃষ্টি, আমার বলার ভঙ্গিমা, আমার বোঝানোর ভঙ্গিমা। ঠিক তেমনি কবি দেশমাতার রক্ত, দেশমাতা কান্না বুকের মধ্যে চেপে রেখে, সেই যে জেলের মধ্যে এই কবি ভাড়া ভাড়া রাওকে বন্দী করে রেখেছে, সেই বন্দী অবস্থায় থেকে কি করছে, সেই জেলের গড়ার থেকে তার কি বেরিয়ে আসছে, তার সৃষ্টি, তার গলার স্বর, তার প্রতিবাদী আওয়াজ সেই জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে। পরের লাইন, যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। কবি বলছেন এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে, সারা শরীর যেন জ্বালা করছে, জিভে যেন কাঁপন লাগছে, তখন কি হচ্ছে, মুখ থেকে বেরিয়ে আসছে প্রতিবাদের সুর। সেই প্রতিবাদের সুরটা যখন বাতাস দিয়ে যাচ্ছে, বাতাসকে যেন মুক্ত করে দিচ্ছে। বাতাসকে কি করছে, মুক্ত করে দিচ্ছে সেই সুর, প্রতিবাদের সুর। গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র। কবি গান করছেন, কবি প্রতিবাদ করছেন কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে। কাদের বিরুদ্ধে? সেই যুদ্ধের যেন একটা উপকরণ হয়ে আসছে, যুদ্ধের যেন একটা তলোয়ার হয়ে আসছে। তাদের সেই জেলে বসে গাওয়া গান, তাদের জেলে বসে গাওয়া সেই সরকারের, বর্তমান সরকারের বিরুদ্ধে চিরকুট বা কবিতা, যুদ্ধের কোন একটা শস্ত্র হয়ে যাচ্ছে, যুদ্ধের কোন একটা উপকরণ হয়ে আসছে, যুদ্ধের মানে একটা তরোয়াল হয়ে আসছে। কবিকে এটা যখন হচ্ছে, সরকার বুঝতে পারছে যে এদেরকে তো, এরা যে প্রতিবাদ, এদের উপর যে প্রতিবাদ করছে, সাধারণ মানুষ কি করে জানছে,
সাধারণ মানুষ যদি জেনে যায়, সাধারণ মানুষ যদি বুঝতে পারে যে আমরা এদের উপর এমন অত্যাচার করছি, সাধারণ মানুষ খেপে যাবে। তখন কবি কি বলছে, যে কবিকে তখন ভয় পায় তারা। কবিকে কি করছে, ভয় পাচ্ছে। তখন সরকার ভয় পাচ্ছে কবিকে, প্রতিবাদ করছে গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে। তখন সরকার পক্ষ কি করছে, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, তাকে বন্দি করে কয়েদ করে, কি তাকে গলায় ফাঁসির দড়িটা আরো জোর করে টানছে, আরো জোর করে লাগিয়ে দিচ্ছে, যাতে তার গলা থেকে কোনো আওয়াজ না বেরোয়। কিন্তু তারই মধ্যে কবিতার সুর দিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। কবি কিন্তু স্বার্থপর নয়, কিন্তু মেহনতি মানুষ। তার বুকের মধ্যে তো দেশ মাতার কান্না লুকিয়ে আছে। তার তো স্বপ্ন কৃষ্ণাঙ্গ জাতিকে রক্ষা করা। তাই এত ফাঁসের মধ্য দিয়েও তার শ্বাস যেন বেরিয়ে আসছে, আর সেই শ্বাস যেন জনতার মাঝখানে পৌঁছে যাচ্ছে। জনতাকে বলছে, তোমরা রেডি হও, আমাদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে সেই প্রতিবাদ করার জন্য রেডি হও। ফাঁস লাগানো সত্ত্বেও তার শ্বাস যেন জনতার দরবারে চলে আসছে, এবং জনতা বুঝতে পারছে যে এবার আমাদের রেডি হতে হবে, আমাদের জাতির উপর অত্যাচার হচ্ছে। বন্ধু, এতক্ষণ তো বললাম কবিতার লাইনগুলো। এবার যে লাইনগুলো আসছে, কবি একটু স্বপ্ন দেখছে। আমরা তো সবাই স্বপ্ন দেখি, তাই না? স্বার্থপর মেহনতি মানুষের স্বপ্নই থেকে যায়। কিন্তু কবি তো পরোপকারী, কবি তো আর্ট ফর ম্যান থেকে বিশ্বাসী। তাই জন্য তার স্বপ্ন বাস্তবে রূপ নেবে, সেই আশায় বুক বেঁধে পরের লাইনগুলো লিখল। কি বলছে দেখো, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। লাইনটার মানে বোঝো। কবি আশাবাদী হয়ে বলছেন, যে কবি স্বপ্ন দেখে বলছেন যে অত্যাচারের প্রতীক স্বরূপ ওই ফাঁসির মঞ্চ একদিন ধূলিসাৎ হয়ে যাবে, ভারসাম্য রক্ষা হবে, আর ফাঁসুড়ির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরাই যে ফাঁসুড়ি সরকারের কথা মতো আমাদেরকে ফাঁসিতে ঝোলাচ্ছে, তাদেরকে এই ফাঁসির মঞ্চে আমরা ঝুলিয়ে দেবো একদিন। সত্যি একদিন না একদিন এই রোষানল থেকে, এই নির্মমতা থেকে আমরা বিচার পাবো। এই আশায় বুক বেঁধে কবিতাটি শেষ করে দিলেন বারবার। তোমরাও এই আশায় বুক বাঁধো, একদিন এই নির্মমতা, এই যে অভয়াকাণ্ডের যে নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করা হয়েছে, এই প্রতিবাদ আমরা একদিন পাবো। এই যে আনিস খানকে যে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ আমরা একদিন ঠিকই পাবো, ঠিকই সুবিচার পাবো। কবিও যেন আশায় বুক ভরে কবিতাটা শেষ করেছেন, আমরাও কিন্তু আশায় বুক ভরে রয়েছি এখনো পর্যন্ত। যাই হোক, এখানেই শেষ আমাদের কবিতাটা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আবারও বলছি, কথা দিচ্ছি বন্ধুরা, আমি প্রতিদিনই একটা না একটা কোনো টপিকের উপর ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য। মাইস্পেস 2.4 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যদি ভালো লেগে থাকে, আবার বলছি, একটা লাইক করো, একটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? যাতে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসা মুহূর্ত তোমার কাছে নোটিফিকেশনের রিংটোনটা যেন ভেসে ওঠে। তা আজকে এই পর্যন্ত রাখছি। ভালো থেকো, সুখে থেকো, ধন্যবাদ।